তারপর বলুন, তিনি কোথায় মেঘেনবাবু? আমি জানি না। মেঘেন মাথা দোলায়। গার্ডের কামরার মেঝেতে রক্ত পাওয়া গেছে, জানেন তো? মেঘেন সঙ্গে সঙ্গে প্রচণ্ড চেঁচিয়ে ওঠে, না না না, তিথি, কিছুতেই না। প্লিজ, আস্তে। গেট আউট, গেট আউট আইসে। চলে যান, আপনি বেরিয়ে যান। মেঘেন হাত মুঠো করে উঠে দাঁড়ায়। নমস্কার, গল্পের আসরিত মধুবন্তী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ থাকছে সৈয়দ মুস্তাফা সিরাজ রচিত কর্নেল সমগ্র থেকে একটি গল্প, প্রেম, হত্যা এবং কর্নেল। সৈয়দ মুস্তাফা সিরাজ, তিনি প্রায় 150টি উপন্যাস এবং 300টি ছোট গল্প রচনা করেছেন। তিনি অলিক মানুষ উপন্যাসের জন্য 1994 সালে সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। তার কর্নেল সিরিজও অত্যন্ত জনপ্রিয়। তিনি মূলত রহস্য, থ্রিলার এবং সামাজিক গল্পের জন্যই পরিচিত ছিলেন। আজকের গল্পের প্রধান চরিত্রে রয়েছে কর্নেল, মেঘেন বোস, মন্দিরা প্রমুখ। শুরু হচ্ছে আজকের গল্প, প্রেম, হত্যা এবং কর্নেল। সঙ্গে থাকুন। বারান্দা থেকে কয়েক একর পাথুরে জমির ওধারে কয়েকটা শাল গাছ আছে। দুটো কুকুর ভোরবেলা থেকে শাল গাছ ঘিরে খুব খেলা জমিয়েছিল। তারপর একটা কুকুর মাটি শুঁকতে শুঁকতে স্টেশনের দিকে চলে গেছে, আর একটা কিছু আঁচ করে দাঁড়িয়ে থেকেছে মুখ তুলে, যেন গন্ধ শুঁকছে কিছু। তারপর দু পা সামনে ছড়িয়ে থাবায় চিবুক রেখে টান টান বসে আছে। ওর গায়ে আস্তে আস্তে একটা ছায়া সেঁটে যায়। সাদা কুকুরটা ধূসর হয়ে বস্তু জগতের সঙ্গে ওতপ্রোতভাবে সংলগ্ন হয় এবং স্তব্ধতায় গুপ্ত থাকে। মেঘেন, বরমডিহি স্টেশনের রেলবাবু মেঘেন্দ্রলাল বোস। সে লাল কোয়ার্টার থেকে সকালের অবসরে সবুজ বনের খেলা দেখছিল। সাদা কুকুরটা শুলে সে বারান্দা থেকে নামল। খানিক দূরে গিয়ে এক টুকরো পাথর ছুঁড়ল। কুকুরটা মুখ ঘুরিয়ে দাঁত বের করল। দ্বিতীয়বার মেঘেন পাথর তুললে সে গড় গড় করে তেড়ে এলো। মেঘেন পিছিয়ে আসে। বারান্দা থেকে মন্দিরা চেঁচায়, কি হচ্ছে ওখানে? ওর পেছনে লাগলে কেন? মেঘেনও ঘুরে দাঁত বের করে, অর্থাৎ হাসে। পাগলা কুকুর ওটা, শিগগির চলে এসো। স্ত্রীলোকের ইনটিউশন, মেঘেন ভাবে, কিন্তু পাগলা কুকুর কি সঙ্গিনী নিয়ে খেলে? কে জানে। পৃথিবীর অনেক ব্যাপারের অনেকটাই মানুষের জানা হয় না, জানা যায় না। আর প্রাণী জগৎটা তো মনে হয় এক একটি দুরূহ করে ভরা জিন পুঞ্জ সমন্বিত দুর্গেয় ক্রোমোজোম নিয়ে তৈরি। তার মধ্যে মানুষ, বিশেষত স্ত্রীলোক, যাদের রামকৃষ্ণদেব বলতেন প্রকৃতির অংশ। অংশ কেন, হাতের পুতুল। কি করে কি বলে নিজেরাও বোঝে না। যেমন মন্দিরা, কেন সে সারা রাত মেঘেনের পিঠ আঁকড়ে শুয়ে থেকেছে কে বলবে। পিঠটা আয়নায় দেখেছে সে, নখের চেরা লাল দাগ পড়ে গেছে। কারো কারো নখে নাকি বিষ থাকে। মন্দিরার নেই তো। জামার ভেতর হাত চালিয়ে পিঠের দাগটা ছুঁতে ছুঁতে মেঘেন বারান্দার সামনে রোদ্দুরেই দাঁড়িয়ে যায়। চৈত্রের আকাশ এই এলাকায় এত নীল কখনো সে আগে দেখেনি। ঈশান কোণে কয়েকটা পাখি বিন্দুর মতো নড়ছে। শকুন নাকি? মেঘেনের চোখ নিষ্পলক হয়ে ওঠে। মন্দিরা সকালে স্নান সেরে বারান্দায় দাঁড়িয়ে আছে। কি ভাবছে সে হয়তো নিজেও জানে না। খুব পবিত্রতা দিয়ে নিজেকে ঢেকে রেখেছে। এমনই শান্ত অবস্থিতি। মেঘেনের মনে মন্দিরা, চোখে দূরের কয়েকটা সাংঘাতিক বিন্দু। অবশেষে সে বড় করে একটা দীর্ঘশ্বাস ফেলে। রোদ্দুরে কি করছো? চলে এসো। মন্দিরার গলাটাও এখন পবিত্র, স্নেহে ভিজে একদম শান্ত।
মেঘেনের ভালো লাগে ডাকটা। অনেক দিন এমন করে সে যেন ডাকেইনি। একটু পরে মেঘেন বারান্দায় বসে যখন চা খাচ্ছে, ফাদার ক্রিসমাস চেহারার বৃদ্ধ এক ভদ্রলোক এলেন। বয়স মেঘেনের বাবার সমান মনে হয়, কিন্তু টাক পড়েছে মাথায়। খাড়া নাক, চাপচাপ সাদা দাড়ি, বড় বড় কান, চওড়া কপালে 3টে ভাঁজ। মেঘেন ফ্যাল ফ্যাল করে তাকায়। কোয়ার্টারের পেছন দিকেটা বেড়ায় ঘেরা এক টুকরো সবজি ক্ষেত বা বাগিচার জন্য জমি আছে। এদিকে কারো আসার কথা নয়। নমস্কার, আপনি কি মেঘেন বাবু? মেঘেন পাল্টা নমস্কার করে বাঁ হাতে, কারণ ডান হাতে চায়ের পেয়ালা। আমি মোহনপুর জংশন থেকে আসছি। হ্যাঁ, বলুন। বৃদ্ধ কপালের ঘাম মুছতে মুছতে হাসেন। বসবো? না বসে তো বলা যায় না। মেঘেন হন্তদন্ত হয়ে ওঠে। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। খালি মোড়াটার দিকে আঙুল বাড়ায় সে। বেড়ার গেট দিয়ে লোকটা ঢোকে। মোড়ায় বসে পড়ে, হাসি মুখে তাকিয়ে বলে, হ্যাঁ বলছিলাম, কাল ইভিনিংয়ে কখন থেকে কখন অবধি ডিউটি ছিল আপনার? হ্যাঁ, কেন বলুন তো? ওই বিকেল 5টা থেকে রাত 12টা। বরমডিহি তো খুব বড় স্টেশন নয়। হ্যাঁ নয়। কেন? আপনার দেশ কোথায়? পশ্চিমবঙ্গ, বহরমপুর, মুর্শিদাবাদ। কেন? এখানে 6 মাস এসেছেন? হ্যাঁ, কিন্তু কেন? এর আগে মোহনপুরে ছিলেন? ছিলুম। মোহনপুরের ডিভিশনাল সুপারিনটেন্ডেন্ট রথিনবাবুও তো বহরমপুরের লোক। আগে হ্যাঁ। রথিনবাবুর মেয়ে তিথিকে চেনেন তো? হ্যাঁ চিনি, কিন্তু কেন বলবেন একটু? গতকাল সন্ধে 7:30 ডাউন ঠিক কটায় ইন করেছিল মেঘেনবাবু? 7:37। আগে স্টেশনে মেল পাস তিথি নেমেছিল স্টেশনে? তিথি? এই সময় দরজায় মন্দিরা এসে দাঁড়িয়েছিল। প্রথমে চোখ দুটো বড় ছিল, তারপর ছোট হয়েছে, ভুরু কুঁচকে গেছে, ঠোঁটের নিচে ভাঁজ ফুটেছে, যা তাকে সুন্দর করে। সে মুখ খোলে। আপনি কে? বৃদ্ধ অমনি নমস্কার করেন তাকে। আপনি মিসেস মন্দিরা বোস? হ্যাঁ। আপনি কে? আপনি ভাগলপুরের মেয়ে? সবই তো আপনি জানেন দেখছি, আমার আর বলা কেন? তা কে আপনি শুনি? গত মাসে 11 তারিখে আপনি নারায়ণগড় মন্দিরে যাচ্ছি বলে মোহনপুরে গিয়েছিলেন। রাগে সে কথা হারিয়ে ফেলে। বৃদ্ধ মিটিমিটি হাসেন, হাত তুলে বলেন, প্লিজ প্লিজ। আচ্ছা মন্দিরা দেবী, আপনি সেদিন তিথিকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়েছিলেন? হ্যাঁ কিংবা না বলুন প্লিজ। বলবো না। প্লিজ। না। চলে যান তো আপনি, এক্ষুনি চলে যান, নয়তো লোক ডাকবো। মন্দিরা হাঁপাতে হাঁপাতে কথা বলে, তারপর মেঘেনের দিকে ঘোরে। তুমি চুপচাপ এই অপমান হজম করছো? একটা কোথাকার কে এসে যা খুশি জিজ্ঞেস করবে বাড়ি চড়াও হয়ে, তার জবাব দিতে হবে নাকি? কি ভেবেছে কি? মেঘেন গম্ভীর ও অপ্রস্তুত হয়ে থাকে। বৃদ্ধ হাসতে হাসতে বলেন, ভীষণ রেগে গেলেন দেখছি। প্লিজ শান্ত হন। আচ্ছা মেঘেনবাবু। আপনার স্ত্রী গতকাল সন্ধ্যার পর থেকে বাসায় ছিলেন নাকি বেরিয়েছিলেন? আপনার কি ধারণা? আপনার ধারণাটা আমি জানতে চাই। হয়তো। বলুন বলুন। হয়তো ছিল, হয়তো বেরিয়েছিল, জানি না।
তিথির সঙ্গে কথা বলতে বলতে আপনি মাঠের দিকে গিয়েছিলেন, তাই না? মন্দিরা চেঁচালো। কোনো কথা বলতে হবে না তোমাকে, তুমি চুপ করে থাকো। মেঘেনবাবু। তিথি আমাকে জরুরি কিছু কথা আছে বলে ডেকে নিয়ে গেল। তারপর? কিন্তু তেমন কিছু বলল না, শুধু। হ্যাঁ বলুন। রাত কাটানোর আশ্রয় চাইল, বলল বাড়ি থেকে চলে এসেছে, আর ফিরবে না। আপনি কি করলেন তখন? আমি বললুম আমার বাসায় তো অসম্ভব, তবে রামু সিগন্যালম্যানের কোয়ার্টার এখন খালি আছে। তিথি আপত্তি করল। তখন আমি ওই যে দেখছেন জঙ্গলের ওপাশে লাইনের ওপর একটা খালি ওয়াগনের সঙ্গে গার্ডের কামরা রয়েছে, ওই দিকে। হ্যাঁ দেখতে পাচ্ছি। ওটাই সিলেক্ট করলাম। রামুকে কিছু খাবার তৈরি করে দিতে বলেছিলাম, তিথি তা খায়নি। বিছানার তেমন ব্যবস্থা হলো না, একটা মাত্র শতরঞ্জি দিল রামু, একটা বাড়তি লণ্ঠন দিল। মেঘেন দীর্ঘশ্বাস ফেলল। বাসায় ফিরেছিলেন ঠিক কটায়? একটা প্রায়। তখন আপনার স্ত্রী ছিলেন? মেঘেন মন্দিরার দিকে তাকালো। মন্দিরা মুখ ঘুরিয়ে মাঠ দেখছে। নাকের ফুটো কাঁপছে, চোখ দুটো লাল, চাপা শ্বাস প্রশ্বাস ফেলছে। মেঘেন বলে, না, আপনার নিশ্চয়ই বাকি রাত ঘুম হয়নি। না হয়নি, জেগেই ছিলুম, কারণ রাত 3:40 ডাউনে। থামবেন না প্লিজ। রাত 3:40 ডাউনে কলকাতা যাবার কথা ছিল, তিথির সঙ্গে। মন্দিরা চকিতে মেঘেনকে দেখে নিয়ে আবার মাঠের দিকে ঘুরল। বিশাল ঢেউ খেলানো মাঠ, শস্যহীন, বেশিরভাগই অনুর্বর রুক্ষ মাটি। দূরে টিলার সার এবং খড়কুটো উড়িয়ে ছোটোখাটো ঘূর্ণি হাওয়া চলছে কোনাকুনি। কাছাকাছি ফণি মনসার ঝোপের গায়ে একটা সাপের খোলস উঠছে, একটা ফালি পতাকা যেন। কিন্তু শেষ অবধি যা হলো না, তাই তো? না, হলো না। মন্দিরে আমার স্ত্রী আমাকে আঁকড়ে ধরে ঘুমোচ্ছিল। এ কথা বলার সঙ্গে সঙ্গে মন্দিরা হঠাৎ করে ভেতরে চলে গেল। তারপর কয়েকটা সেকেন্ড বারান্দায় স্তব্ধতা। পাখির ডাক ও স্তব্ধতা বললে ভুল হয়। তারপর মাঠ থেকে ঘূর্ণি নিয়ে একটা বাতাস এসে বারান্দায় উঠল। দরজার পর্দা দুলিয়ে ঢুকে গেল ঘরে। তা কখন উঠলেন মেঘেনবাবু? 7টার কাছাকাছি। সেই গার্ডের কামরায় গেলেন না? না। কোথাও গেলেন না? গেলুম ওই শালবনটায়, রোজ ভোরে ওখানে বেড়ানো অভ্যাস আছে। এরপর 1 মিনিট স্তব্ধতা। তারপর বলুন, তিনি কোথায় মেঘেনবাবু? আমি জানি না। মেঘেন মাথা দোলায়। গার্ডের কামরার মেঝেতে রক্ত পাওয়া গেছে, জানেন তো? মেঘেন সঙ্গে সঙ্গে প্রচণ্ড চেঁচিয়ে ওঠে, না না না, তিথি, কিছুতেই না। প্লিজ আস্তে। গেট আউট, গেট আউট আইসে। চলে যান আপনি, বেরিয়ে যান। মেঘেন হাত মুঠো করে উঠে দাঁড়ায়, গলা আরো চড়িয়ে চেঁচায়, গেট আউট। আমার আরো প্রশ্ন আছে মেঘেনবাবু। শাট আপ, আপনাকে আমি খুন করে ফেলবো। গেট আউট ইউ ওল্ড ফুল। বৃদ্ধ হাসতে হাসতে উঠে দাঁড়ান, তারপর অমায়িকভাবে নমস্কার করে চলে যান। তিনি বাঁ দিকে স্টেশনের রাস্তায় ওঠেন, থমকে দাঁড়ান হঠাৎ। তারপর ফিরে আসেন অনুর্বর জমিটার উপর এবং মেঘেনের কোয়ার্টারের সামনে দিয়ে পশ্চিমের সেই শালবনে এগিয়ে যান। বনের ভেতরে ঢুকে ছায়ায় সেই বৃদ্ধ 2 পকেটে হাত ভরে দাঁড়িয়ে আছেন। কুকুরটা তেমনই চুপচাপ শুয়ে আছে একই জায়গায়। মেঘেন তাকিয়ে দেখে, মাথার ভেতরটা খালি হয়ে আসছে। দৃষ্টিতে ক্রমশ একটা নীল চওড়া কিছু এসে আটকে থাকে।
একটু পরে তিনি নেমে আসেন, তারপর বাঁ দিকে ঘুরে স্টেশনে চলে যান। মেঘেন অবাক হয়ে তাকিয়ে থাকে। পরদিন মেঘেন স্টেশনে, সকালে ডিউটিতে আছে। সেই বৃদ্ধ আবার এলেন। স্টেশনের ভেতরে আর কেউ নেই। পশ্চিমের জানলার বাইরে কুয়োয় পুরুষ এবং স্ত্রী লোকেরা জল তুলছে, কাপড় কাচ্ছে, স্নান করছে। তার ওপাশে বেড়া, বেড়ার ওধারে কয়লার স্তূপ, দুটো কাক বসে আছে। নমস্কার মেঘেনবাবু। আবার কি চান? অনেক কিছু। আমার কিছু বলার নেই আর। আছে আছে, 1 মিনিট। এই বলে তিনি পকেট থেকে একটা নোট বই বের করে পাতা উল্টান, তারপর একটা খালি চেয়ারে বসে পড়েন। মেঘেন টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। মেঘেনবাবু, আপনার সঙ্গে তিথি যতক্ষণ ছিল এমন কোনো কথা বলেছিল আপনাকে যেখানে আপনার স্ত্রীর উল্লেখ ছিল? মেঘেন তেতো মুখে বলে, খুবই থাকা উচিত। আমি পজিটিভ উত্তর চাই। তাহলে ছিল? তিথি কি মন্দিরা দেবীর দ্বারা কোনো বিপদের আশঙ্কা করেছিল কখনো? তাই স্বাভাবিক। ঠিক কি ধরনের আশঙ্কা? আমি অন্তর্যামী নই। আপনি তিথিকে নিয়ে চলে যেতে চেয়েছিলেন বলেছেন, কিন্তু এ ব্যাপারে কি কিছু স্পষ্ট নির্দেশ ছিল? তার মানে ধরুন আপনি গিয়ে গার্ডের কামরার দরজায় নক করবেন অথবা ডাকবেন, এমন কিছু? ডাকা নিরাপদ মনে করিনি। 3 বার নক করার কথা ছিল। দেখুন, তিথির লাশ আমরা পেয়েছি। পেয়েছেন? মেঘেন প্রায় চেঁচিয়ে ওঠে। হ্যাঁ, সেটা হাওড়া এক্সপ্রেসের কামরায়, কিন্তু মাথাটা পাইনি। আমি লুকিয়ে রাখিনি। না না, আমি তাই বলিনি। আচ্ছা মেঘেনবাবু, আপনার স্ত্রী তিথিকে খুন করেছে বলে আপনি মনে করেন? আমি কিছুই মনে করি না। কিন্তু আপনি শিওর যে আপনি নিজে তিথিকে খুন করেননি, তাই তো? না, শিওর নই। মেঘেন দৃঢ় কণ্ঠস্বরে জবাব দেয়। শিওর নন? না। তিথি প্রেগনেন্ট ছিল। মেঘেন তাকায়, কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। ফরেন্সিক এক্সপার্টদের মতে তিথির মৃত্যু হয়েছে সে রাতে ঠিক 12টা থেকে ভোর 5টার মধ্যে কোনো এক সময়। আর তার দেহে সেক্সুয়াল ইন্টারকোর্সের লক্ষণ স্পষ্ট পাওয়া গেছে। আর সেও ওই সময়ের মধ্যেই ঘটেছে। মনে হয় তিথি বাধা দিয়েছিল কিন্তু পারেনি। এইতে সিদ্ধান্ত দাঁড়ায় যে কোনো পুরুষ মানুষই খুনি। কিন্তু রেপই বলছি আপাতত। রেপ এবং খুন দুটো আলাদা ঘটনা হওয়া সম্ভব। অর্থাৎ যে খুন করেছে সেই রেপ করেছে, এটা ঠিক নাও হতে পারে। মেঘেন আবার কিছু বলার চেষ্টা করে কিন্তু বলতে পারে না। গতকাল অন্তত দুপুরের মধ্যে সব জানা গেলে আপনাকে আমরা নিয়ে যেতুম এবং মেডিকেল এক্সামিন করা যেত, কিন্তু টু লেট। কিন্তু আমি তিথিকে কিছু করিনি, সে প্রশ্নই ওঠে না, কারণ আমরা চলে যেতে চেয়েছিলাম। আর তারও কারণ, তিথি রথিনবাবুর নির্বাচিত বিগ অফিসারকে ফেলে সামান্য একজন ASM এর ঘর করবে, যার একটি বিবাহিতা স্ত্রীও আছে। এটা রথিনবাবু বরদাস্ত করতেন না। আর মন্দিরা। বলুন, মন্দিরাও তো বরদাস্ত করতো না সেটা। তাছাড়া আইনও সইতো না।
তাই নিরুদ্দিষ্ট হতে চেয়েছিলেন দুজনে? হ্যাঁ, আমার ধারণা তিথির মুন্ডুটা সম্ভবত বাক্সে ধরাতে পারেনি খুনি। তিথির মাথায় নাকি প্রচুর চুল ছিল, ওর মা বলছিলেন বংশের ধারা। হ্যাঁ, খুব ঘন আর সুন্দর চুল ছিল ওর। নয়তো স্বাস্থ্য বা দেহের দিক থেকে মন্দিরার চেয়ে অনেক কুৎসিত ছিল তিথি। আপনি স্বাভাবিক হয়েছেন দেখে খুশি হলুম। তিথির আর এক সৌন্দর্য ছিল ওর অস্ফুট কণ্ঠস্বরে। অর্ধেক বলা অর্ধেক না বলা কথা ওকে আরো রহস্যময় করে রাখত। মেঘেনবাবু, আবার ধন্যবাদ যে আপনি এখন এত স্বাভাবিক। হঠাৎ মেঘেন পকেটে হাত ভরে একটা মোড়ক বের করে, ব্যগ্রস্বরে বলে, খুলে দেখুন, এর মধ্যে তিথির কয়েকগাছা চুল আছে। সে ব্যস্ত হয়ে মোড়ক খোলে। বৃদ্ধ শান্ত মুখে বলেন, আইসি। তা কোথায় এ চুল পেলেন মেঘেনবাবু? কাল ভোরে ওই শালবনের তলায়, শুকনো ঘাসে। হ্যাঁ, বলুন। আমি একখানা মাটির চাবড়া দেখলুম, কি খেয়াল হলো সরালুম, দেখি তিথির মাথাটা তুলে নিয়ে এক দৌড়ে জঙ্গলে ঢুকলুম। ওদিকে একটা জলনিকাশির ন্যাচারাল ড্রেন আছে, রেল ব্রিজ আছে না, ওখানে। তার 60-70 মিটার পূব দক্ষিণে শুকনো বালির তলায় পুঁতেছিলুম। তারপরে ফিরে এসে শালবনের সেই গর্তটা বুঝিয়ে দিলুম, কাঠ কুটো কুড়িয়ে ছড়ালুম। খুব স্বাভাবিক দেখালো জায়গাটা। হ্যাঁ, বলে যান প্লিজ। কাল বিকেলে গিয়ে দেখি তিথির মাথাটা জন্তু জানোয়ারে তুলে কোথায় যেন নিয়ে গেছে। কিছু চিহ্ন পড়েছিল, আবার বালিতে ঢেলে দিলুম। কেন এমন করলেন? মন্দিরার স্বার্থে। তাহলে মন্দিরা দেবী খুন করেছেন আপনার মতে? কি? ও হ্যাঁ, আমার তাই মনে হয়। আপনার স্টেটমেন্ট অনুসারে মন্দিরা দেবীকে পুলিশ গ্রেপ্তার করতে পারে, তাই তো? ও তাই বুঝি। কিন্তু আপনি কে আপনি? মন্দিরা দেবীকে এইমাত্র বিরক্ত করে এসেছি। তিনি অনেক কিছু বলেছেন। কি বলেছে? উনি সব জানতে পেরেছিলেন। আপনাদের ফলো করে সেই গার্ডের কামরায় গিয়েছিলেন। রাত 12টার পর আপনি কোয়ার্টারে আসার ঠিক একটু আগেও উনি ওখানে লুকিয়েছিলেন। আপনি চলে এলে কিছুক্ষণ পরে উনি তিথির দরজায় 3 বার নক করেন। দরজা খোলে তিথি। পরস্পর তীব্র বচসা হয় স্বাভাবিকভাবে, কিন্তু মন্দিরার কথা মতো সেটা কান্নায় শেষ হয়। শেষে নাকি মন্দিরা আত্মহত্যার ভয় দেখিয়ে চলে আসে। আসার পথে রামুর সঙ্গে ওর দেখা হয়। রামু ওখানে নাকি কি একটা কাজে গিয়েছিল। রামুকে ডাকুন প্লিজ। রামু কাল বিকেলে ছুটি নিয়ে জাংশনে গেছে, এখনো ফেরেনি। অথচ গত রাতেই ফেরার কথা ছিল। মোহনপুর বলছে রামুকে কেউ দেখেনি সেখানে। আচ্ছা, রামুর কথা আপাতত থাক, তাহলে আপনি নিজের কথা বলুন। সবই তো বললুম। একটা ভাইটাল কথা এখনো বলেননি। কি? রাত 11:05 ডাউনে মোহনপুর জাংশন থেকে একজন নামেন সে রাতে। তার কথা আপনি এড়িয়ে গেছেন। হ্যাঁ, তিথির বাবা নেমেছিলেন। আমি তখন তিথির শতরঞ্জি বিছানা হাতে রামুর কোয়ার্টার থেকে বেরোচ্ছি সবে। পেছনের তিথি আছে। প্ল্যাটফর্মে দেখতে পেলুম রথিনবাবুকে। তক্ষুনি আমরা চলে গেলুম মাঠের দিকে। ফিরে আসার পর রথিনবাবুকে আর দেখতে পাইনি। আপনি মিথ্যা বলছেন মেঘেনবাবু।
গিরিধারী খালাসি আপনাকে ও রথিনবাবুকে কথা বলতে দেখেছিল। হ্যাঁ, মনে পড়েছে। হ্যাঁ। রাত 1টায় রথিনবাবু আপ সিগন্যালের দিকে যান, হাতে টর্চ ছিল। গিরিধারী যেতে চেয়েছিল সঙ্গে, আপনি ধমক দিয়ে ফিরিয়ে দিয়েছিলেন। তারপর গিরিধারী দেখেছে রামু হাঁপাতে হাঁপাতে দৌড়ে এসে তার কোয়ার্টারে ঢুকলো। তার আগে গিরিধারী মেয়েলি গলায় একটা চিৎকার শুনেছিল দূরে। রামু কি? আমার সিদ্ধান্ত, রামুই রেপ করে তিথিকে। স্কাউন্ড্রেল! চুপ, আস্তে। গিরিধারী তার 1 ঘন্টা পরে রথিনবাবুকে ফিরতে দেখে। রথিনবাবু তাকে একটা জিনিস আনতে বলেন। ও, একটা বাক্স। গিরিধারী ইতিমধ্যেই সব কবুল করেছে মেঘেনবাবু। তাহলে কে খুন করেছে তিথিকে? ওর বাবা। তাই নাকি? আমার কাজ আপাতত শেষ, শুধু ভয় হচ্ছে হয়তো রামুকেও। ঠিক এই সময় 2জন পুলিশ অফিসার হন্তদন্ত হয়ে ঢোকেন। কর্নেল, লাশটা পাওয়া গেছে। ওই মাঠের নালায় পোঁতা ছিল, একদম স্ট্যাবড বডি। ধস্তাধস্তি হয়েছিল সম্ভবত। মেঘেন ভারী গলায় বলে, রামুর লাশ? দাড়িওয়ালা বৃদ্ধ একটু হাসেন। হ্যাঁ, রামুর। রথিনবাবু মেয়েকে খুন করলেন, আর আপনি মেঘেনবাবু, আপনি করলেন রামুকে। মিস্টার ভদ্র, হিয়ার ইজ দ্য সেকেন্ড মার্ডারার। মেঘেনের সামনে পুলিশ অফিসার এসে দাঁড়ায়। শেষ হলো আজকের গল্প প্রেম, হত্যা এবং কর্নেল। রচনা সৈয়দ মুস্তাফা সিরাজ। গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী। খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন গল্প নিয়ে। ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী। ধন্যবাদ।